আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা শুরু করব আরেকটা নতুন অধ্যায়, চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি। রিস্টের সাথে আরেকটা চমৎকার বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। তো আজকে আমরা ব্যাকরণ মেনে লিখতে শিখি এই অধ্যায়টা পড়ব। এখানে আমরা অনেক ব্যাকরণ শিখতে পারবো, নতুন নতুন ব্যাকরণ, পদ কিংবা শব্দ সম্পর্কে অনেক কিছু জানতে পারবো, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এইসব বিভিন্ন ব্যাকরণের বিভিন্ন শাখা সম্পর্কে জানবো। তো শুরুতে আমরা প্রত্যেকটা পরিচ্ছেদ ধরে ধরে আগাবো এবং শুরুতে আমরা জেনে নিব, যখন আমরা বিশেষ্য সমাধান করব, পাঠ্য বইয়ে যখন বিশেষ্য অংশটুকু সমাধান করব, তখন আমরা তার আগে জেনে নিব যে বিশেষ্য কী। একইভাবে বিশেষণ সমাধানের ক্ষেত্রেও আগে জেনে নেব বিশেষণ কী। আর মাঝখানে আমরা বিশেষ কিছু গাইড দিব, যাতে তোমরা সহজে পদগুলো চিনতে পারো, শব্দগুলো নির্ণয় করতে পারো যে কোন শব্দ কিভাবে বিশেষ্য হয়, কিভাবে বিশেষণ হয়, কিভাবে ক্রিয়া হয়, এবং পদগুলো নিজেদের ভিতরে কিভাবে কাজ করে বাক্যকে সংগঠিত করার জন্য, বাক্যকে সুন্দরভাবে ব্যবহার করার জন্য, বাক্যে সুন্দরভাবে ব্যবহার করার জন্য। তো শুরু করি শব্দ দিয়ে। শব্দ জিনিসটা কি? শব্দ হলো এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলন। অর্থবোধক সম্মিলন হইলেই তাকে আমরা শব্দ বলবো। আর যখন একটা শব্দ কোনো বাক্যে স্থান পাবে, তখন তাকে আমরা বলবো পদ। তো প্রথমে আমরা দেখি একটা উদাহরণ দেখি। আমি আম খাই। আমি শব্দ, আম একটা শব্দ, খাই একটা শব্দ। কিন্তু আমরা যখন পুরোটা একটা বাক্যর কথা বলতেছি, আমি আম খাই, তখন এই বাক্যে যখন এই প্রত্যেকটা শব্দ ব্যবহার হইলো, তখন এই প্রত্যেকটা শব্দকে আমরা বলবো পদ। কারণ বাক্যে শব্দ যখন বাক্যে স্থান পায়, তখন তাকে আমরা পদ বলি। তো এখন তোমাদের পাঠ্য বইয়ে শব্দ আর পদের কোনো বিভাজন করা হয়নি যে কোনটা শব্দ কোনটা পদ। তো আমরা সাধারণভাবে এগুলোকে শব্দই বলতে পারি, কারণ প্রত্যেকটা পদই এক একটা শব্দ। তো শব্দকে ভাগ করা হয়েছে কয়েকটা ভাগে, কয়েকটা নাম দেওয়া হয়েছে, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, সর্বনাম, এসব কিছু নাম দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে জানবো। প্রথমে জেনে নেব যে কোন শব্দটাকে কি বলে, বিশেষ্য কি, বিশেষ্য কাকে বলে। তোমরা নিশ্চয়ই পূর্ববর্তী ক্লাসগুলো জেনে এসেছো যে বিশেষ্য কিভাবে কাজ করে, বিশেষ্য কি। তো শুরু করি। বিশেষ্য হলো, আমরা জানি কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। তো যে শব্দ দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, ধারণা কিংবা গুণের নাম বোঝায়, তাই বিশেষ্য। নজরুল, বাঘ, ভোজন, প্রত্যেকটাই বিশেষ্য। বিশেষ্যর বেশ কিছু ভাগ আছে, যদিও ভাগগুলো তোমাদের পাঠ্য বইয়ের প্রয়োজন নাই, এর জন্য আমরা ভাগগুলো বিস্তারিত দেখাচ্ছি না। তো পাঠ্য বইয়ের সমস্যার সমাধান করি। লোকটি উদার, তার ড্যাশ আমরা মুগ্ধ হলাম। উদার শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহার করো। উদার শব্দটি প্রথম বাক্যে হলো একটা বিশেষণ, কারণ আমরা জানি কোনো কিছুর গুণই হলো বিশেষণ। কোনো নাম শব্দ সম্পর্কে, নাম শব্দের গুণ যেই শব্দ দ্বারা বোঝানো হয়, ভালো না মন্দ, দুর্বল না সবল, একেই কিন্তু আমরা বলি বিশেষণ। তো লোকটি যে উদার, এটা লোকটির একটা গুণ, লোকটি সম্পর্কে একটা গুণ, এর জন্য এই উদার শব্দটা কিন্তু লোকটি সম্পর্কে একটা গুণ, এর জন্য উদার শব্দটি হলো বিশেষণ। তো উদার বিশেষণের বিশেষ্য রূপ হলো উদারতা। উদারতা আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো পরবর্তী স্লাইডসগুলোতে, যে কিভাবে একটা বিশেষণ শব্দকে আমরা বিশেষ্য রূপান্তর করতে পারি। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে বুঝবো। তো এইখানে আমরা অনুশীলনী সমাধান করার জন্য আমরা তোমাদের একটা ধারণা দিয়ে গেলাম যে কিভাবে বিশেষণগুলো বিশেষ্যের কাজ করতে পারে, বিশেষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তারপরে একইভাবে দ্বিতীয় বাক্যটিতে দরিদ্র শব্দটি একটা বিশেষণ, কারণ তিনি সম্পর্কে, সর্বনাম সম্পর্কে একটা গুণ প্রকাশ করতেছে, গুণ কিংবা দোষ প্রকাশ করতেছে, যে দরিদ্র। তো দরিদ্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহার করব। দরিদ্রের বিশেষ্য হইল দারিদ্র, দারিদ্র কিংবা দরিদ্রতা। দরিদ্রতা আমরা অনেক ক্ষেত্রে সবাই একটা ভুল করে থাকি মাঝে মাঝে, যে দারিদ্র কিংবা দরিদ্রতা, এই জিনিসটাকে আমরা ভুলে লিখি দারিদ্রতা। এই শব্দটা সম্পূর্ণ ভুল। কি কারণে? কারণ দরিদ্র বিশেষণকে যখন আমরা বিশেষ্য করতেছি, তখন আমরা যখন
দারিদ্র লিখতেছি, দারিদ্র, তখন এটা বিশেষ্য হয়ে গেছে, অলরেডি বিশেষ্য এটা। আবার যদি আমরা দরিদ্রর সাথে তা যুক্ত করি তাহলে দুইবার বিশেষ্য করা হয়ে যায়। এর জন্য দারিদ্রতা শব্দটা ভুল, হয় হবে দারিদ্র, না হয় দরিদ্রতা। তারপরে কত বিচিত্র ধরনের পাখি রয়েছে, শুধু পাখি নয়, এই ড্যাশ প্রাণী জগতে সবখানে লক্ষ্য করা যায়। বিচিত্র শব্দটিকে দ্বিতীয় বাক্যে বিশেষ হিসেবে ব্যবহার করো। বিচিত্র শব্দটি এখানে বিশেষণ, কারণ কেমন, কেমন দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে কেমন ধরনের পাখি রয়েছে, তখন আমরা উত্তর পাই, একটা গুণ পাই, বিচিত্র রকমের পাখি রয়েছে। তো বিচিত্রর বিশেষ রূপ হল বৈচিত্র্য, বৈচিত্র্য। তারপরে আমাদের আছে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ বলতে আমরা জানি যে বাক্যের ক্রিয়া যার মাধ্যমে, যেটার মাধ্যমে, যে শব্দটার মাধ্যমে সম্পাদন বোঝাবে সেটাই ক্রিয়াপদ। তো বাক্যের ক্রিয়া সম্পাদন বোঝায় যাকে, কার্য সম্পাদন বোঝায়, তাই ক্রিয়াপদ। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই রকম। আমরা বক্তা যখন মনের ভাব প্রকাশ করে তখন বক্তার ভাবের উপর নির্ভর করে ক্রিয়ার দুইটা রূপ আছে। যেমন যদি বক্তার ভাব ক্রিয়ার রূপটায় সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাহলে আমরা তাকে বলবো সমাপিকা ক্রিয়া। আর যদি ভাবটা অপ্রকাশিত রয়ে যায়, কিছু অংশ আমরা বুঝতে পারলাম, কিছু অংশ অপ্রকাশিত রয়ে গেল, তখন তাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া খেয়াল করি, যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের মনোভাবের পরিসমাপ্তি জ্ঞাপিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলবে। যেমন বাক্যের মনোভাবের পরিসমাপ্তি জ্ঞাপিত হবে, ভালো কাজ করবে, ভালো কাজ করবে, এখানে করবেটা হলো ক্রিয়াপদ। যদি আমরা এই বাক্যটা বলি তাহলে করবের পরে আমাদের কিন্তু আর বাক্যের কিন্তু ভাবের পরিসমাপ্তি হয়ে যায়, যে ভালো কাজ করবে, একটা উপদেশ দিলাম, বাক্যের পরিসমাপ্তি হয়ে গেল। কিন্তু অসমাপিকা ক্রিয়ায় ঠিক তার উল্টাটা হয়, যে পরিসমাপ্তি জ্ঞাপিত হয় না। ভালো কাজ করে পড়াশোনা করলেটা ক্রিয়াপদ সফল হবে। আমরা যদি চিন্তা করি, করলে পর্যন্ত বাক্যটাকে চিন্তা করি, ভালো কাজ ভালো করে পড়াশোনা করলে, তাহলে কিন্তু বাক্যের পরিসমাপ্তি হয় না। আমাদের কিন্তু আরও জানার আগ্রহ থাকে যে ভালো করে পড়াশোনা করলে কি। তাহলে আমাদের কিন্তু এই বাক্যাংশটুকু প্রয়োজন হচ্ছে যে সফল হবে। কি কারণে প্রয়োজন হচ্ছে? করলেটাকে সম্পূর্ণ করার জন্য, ভাবের পরিসমাপ্তি করার জন্য আমাদের সফলভাবে বাক্যাংশটুকুর প্রয়োজন হচ্ছে। এর জন্য করলে ক্রিয়াপদ দিয়ে যেহেতু বাক্যের ভাবের পরিসমাপ্তি হচ্ছে না, বাক্যটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না, এর জন্য করলেটা হলো অসমাপিকা ক্রিয়াপদ। আশা করি বুঝতে পারছো। এরপরে যখন আমরা পাঠ্যবইয়ের সমস্যা সমাধান করব তখন বিষয়গুলো আরও সমাধান হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, তিনি শোকে পাথর হয়ে এসেছেন, ক্রিয়ার রূপ সংশোধন করতে বলছে। বাক্যে ক্রিয়া হলো এসেছেন। এখন শোকে পাথর হয়ে আসে না, শোকে পাথর হয়ে যায়, অর্থাৎ শোকে পাথর হয়ে গেছেন, শোকে পাথর হয়ে গেছেন। সে চেয়ার ছেড়ে ওঠে শিক্ষকের কাছে গেল, অসমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো। আর তারপরেরটা, পাখি আকাশে উড়ে, সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করো। এই দুইটা সমাধান করার আগে আমাদের আগে বুঝতে হবে যে ক্রিয়ার রূপের ক্ষেত্রে ক্রিয়াপদ শব্দের আদিতে কখন ও বসে এবং কখন উ বসে, অর্থাৎ কখন ও বসে, কখন উ বসে। আমরা যদি বলি ওঠে আর ওরে, ওরে, এই দুইটা হলো ক্রিয়া সমাপিকা রূপ, সমাপিকা রূপ। আবার অন্যদিকে উঠে আর উড়ে, এই দুইটা হলো ক্রিয়ার অসমাপিকা রূপ, অসমাপিকা। এখন আমরা খেয়াল করি, এখানে বলছে সে চেয়ার ছেড়ে ওঠে, শিক্ষকের কাছে গেল। এখন এইখানে উঠে পর্যন্ত কিন্তু বাক্যাংশটুকু শেষ হয়ে যায় না, এরপরে কিন্তু আরেকটা অংশ আছে যে শিক্ষকের কাছে গেল। অর্থাৎ আমরা জানি যে যেইখানে বাক্যর পরিসমাপ্তি হয় না, ক্রিয়াপদ দিয়ে আরও বাক্য পরিসমাপ্তি হয় না, আরও কিছুক্ষণ অন্য বাক্যাংশ চলে, সেটাকে আমরা বলি অসমাপিকা ক্রিয়া। তো এইখানে একটা অসমাপিকা ক্রিয়া প্রয়োজন হবে, এখানে একটা অসমাপিকা ক্রিয়া প্রয়োজন হবে। অসমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করতে বলছে, অর্থাৎ এখানে অসমাপিকা ক্রিয়াটা ভুল আছে। তো এখানে ওঠে যেহেতু ব্যবহার করছে, ওঠে কিন্তু সমাপিকা ক্রিয়ার রূপ, কিন্তু এখানে অসমাপিকা ক্রিয়ার রূপের জায়গায় ওঠে ব্যবহার করে ফেলছে। তাহলে সঠিক রূপটা হবে উঠে, উঠে।
উঠে দিলে ক্রিয়ার রূপটা সঠিক হয়, তাহলে এটা সমাপিকা অসমাপিকা ক্রিয়ার রূপে ব্যবহার হয়। এই যে উঠে, এই রূপটা সঠিক, এই রূপটা ভুল অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে, কারণ ওঠে সমাপিকা ক্রিয়ার রূপ। ঠিক একইভাবে পাখি আকাশে উড়ে, উড়ে এইখানে বাক্যটার পরিসমাপ্তি হয়ে যায়, ভাবের পরিসমাপ্তি হয়। আমরা জানি ভাবের যদি পরিসমাপ্তি হয়ে যায় তাহলে আমরা তাকে বলি সমাপিকা ক্রিয়া। এখন এইখানে যেহেতু ভাবের সমাপ্তি হয়েছে, তাহলে আমাদের সমাপিকা ক্রিয়া প্রয়োজন হবে, একটা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ার রূপ সংশোধন করতে বলছে, অর্থাৎ এইখানে সমাপিকা ক্রিয়াটা ভুল দেওয়া আছে। এখানে দেওয়া আছে উড়ে, উড়েটা হলো অসমাপিকা ক্রিয়ার রূপ, অর্থাৎ এখানে সমাপিকার জায়গায় ব্যবহার করে ফেলছে, এটা ভুল। তো এটা সঠিক রূপ হবে ওরে। ওরে দিলে সমাপিকা ক্রিয়ার সঠিক রূপটা ব্যবহার হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম, যদি একটা ক্রিয়াপদে বাক্যের পরিসমাপ্তি হয় তাহলে সেটাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া, আর যেটায় বাক্যের পরিসমাপ্তি হবে না, আরও বাক্যাংশ প্রয়োজন হবে, তাকে বলবো অসমাপিকা ক্রিয়া। এইখানে যেহেতু বাক্যের পরিসমাপ্তি হয় নাই, অসমাপিকা ক্রিয়া প্রয়োজন, সেহেতু অসমাপিকা ক্রিয়া উঠে ব্যবহার হবে। আর এইখানে পাখি আকাশে উড়ে, এখানে বাক্যের পরিসমাপ্তি হয়েছে, সমাপিকা ক্রিয়া প্রয়োজন, এর জন্য উড়ে একটা সমাপিকা ক্রিয়া আমরা ব্যবহার করে দিলাম। আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা ক্রিয়া বিশেষণ শিখব। আমরা যখন বিশেষণ পড়াচ্ছিলাম যে বিশেষণ কিভাবে ক্রিয়াকে বিশেষিত করতে পারে, তখন আমরা বলছিলাম যে বিশেষণও ক্রিয়াকে বিশেষিত করতে পারে ক্রিয়া বিশেষণের মাধ্যমে। তো যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ, তিনটা জিনিস ভাব, কাল আর রূপ নির্দেশ করবে তাকে ক্রিয়া বিশেষণ বলে। অর্থাৎ বিশেষণটাই যখন ক্রিয়ার ভাব বুঝাবে, কাল বুঝাবে, রূপ বুঝাবে, তখন আমরা তাকে বলবো ক্রিয়া বিশেষণ। তো ভাব বুঝাইলে দেখো একটা উদাহরণ দেওয়া যায়, ধীরে ধীরে বায়ু বয়। এখানে ক্রিয়াপদটা কোনটা? ক্রিয়াপদটা হলো বয়, অর্থাৎ বাতাস যে বয় এটা হলো ক্রিয়াপদ। তো কিভাবে বয়? আমরা বলছিলাম যে ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে কেমন বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো ওইটাই কিন্তু ক্রিয়া বিশেষণ। তো কেমন দিয়ে আমরা যদি প্রশ্ন করি, এই যে ক্রিয়াপদটা বয়কে যদি প্রশ্ন করি বাতাস কিভাবে বয়, বাতাস কিভাবে বয়, তখন আমরা প্রশ্নের উত্তর পাই ধীরে ধীরে বয়। আমরা যখন বিশেষণ পড়াচ্ছিলাম তখন কিন্তু আমরা বিশেষণ চিনার একটা সহজ উপায় বলছিলাম যে কেমন আর কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো ওইটাই কিন্তু বিশেষণ। এখানে ক্রিয়া বিশেষণ হিসেবে ধীরে ধীরে ক্রিয়া বিশেষণ। তারপরে যদি কাল খেয়াল করি তাহলে পরে একবার এসো, ক্রিয়াটা হলো এসো। তো আমরা যদি প্রশ্ন করি কালের প্রশ্ন, অর্থাৎ টাইমের প্রশ্ন, যে কখন, কখন এসো, কখন দিয়ে যদি প্রশ্ন করি যে কখন এসো, তখন প্রশ্নের উত্তর হবে পরে একবার এসো। তাহলে এখানে পরে এটা হলো ক্রিয়া বিশেষণ। তারপরে রূপ খেয়াল করলে মেয়েটি হো হো করে হেসে উঠলো, উঠলোটা হলো ক্রিয়া, উঠলোকে আমরা প্রশ্ন, হেসে উঠলোটা হলো ক্রিয়া, হেসে উঠলো সম্পূর্ণটা ক্রিয়া। এখন যদি আমরা হেসে উঠলোকে প্রশ্ন করি কেমন দিয়ে, যে মেয়েটি কেমন করে হেসে উঠলো, মেয়েটি হো হো করে হেসে উঠলো, তাইলে এখানে হো হো করে এটা হলো ক্রিয়া বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ আর এটা ক্রিয়া। এই ক্রিয়া বিশেষণটাকে এই ক্রিয়া বিশেষণ এই ক্রিয়াটাকে বিশেষিত করতেছে। তারপরে বাঠ্যবের সমস্যা, ছেলেটি হাঁটছে, বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো। আমরা এখানে একটা সহজ ক্রিয়া বিশেষণ যোগ করে দিই, দ্রুত হাঁটছে। শেষ। দ্রুতটা হাঁটছেকে বিশেষিত করে। সহজে বুঝতে পারি যে হাঁটছে একটা ক্রিয়াপদ, এটাকে যদি আমরা কেমন দিয়ে প্রশ্ন করি, ছেলেটি কেমন করে হাঁটছে, দ্রুত হাঁটছে, ক্রিয়া বিশেষণ। বৃষ্টি পড়ছে, বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগ করো। একটা সহজ ক্রিয়া বিশেষণ যোগ করতে পারি, মুষলধারে, মুষলধারে বৃষ্টি পড়ছে। কেমন করে বৃষ্টি পড়ছে, কেমন দিয়ে প্রশ্ন করি, কেমন করে বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। তিনি নদীর ধারে হাঁটতেন, বাক্যটিতে কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করো। এই যে আমরা বলছিলাম যে ক্রিয়া সংগঠনের ভাব, কাল, রূপ নির্দেশ করবে, এখন বলছে তোমাকে সরাসরি বলে দিছে কালবাচক ক্রিয়া বিশেষণ যোগ করতে, অর্থাৎ এই যে কাল, এই কালটা যুক্ত করতে হবে। তিনি নদীর ধারে হাঁটতেন, এখানে বলতে পারি তিনি নদীর ধারে এখানে সামনেও বলতে পারি যে প্রত্যেক দিন তিনি নদীর ধারে হাঁটতেন, কিংবা এখানেও বলতে পারি তিনি নদীর ধারে প্রত্যেক দিন হাঁটতেন। প্রত্যেক দিন, এখানে কাল যুক্ত করে দিলাম। কাল জিনিসটা বোঝা গেছে আশা করি। কাল জিনিসটা হলো টাইম, কখন ক্রিয়াটা সংগঠিত হবে। তো এখানে যদি প্রশ্ন করি হাঁটতেন কে, যে তিনি কখন হাঁটতেন, প্রত্যেক দিন হাঁটতেন।
পরবর্তীতে আমাদের অনুসর্গ আছে। অনুসর্গ বোঝার আগে একটা সহজ উপায়ে অনুসর্গ বোঝা যায়। আমরা ইংরেজিতে যে প্রিপোজিশন পড়ি, অর্থাৎ বাক্যে যেই শব্দটা দিয়ে বিশেষ্যের অবস্থান বুঝাবে, বিশেষ্য কিংবা অন্য কোনো পদের সাথে বাক্যের সম্পর্ক বুঝাবে, তাকে আমরা বলবো অনুসর্গ বা প্রিপোজিশন। যেমন আমরা যদি বলি যে আমি হাত দিয়ে ভাত খাই, এখন আমরা দিয়েটা বাদ দিলাম বাক্য থেকে, আমরা হাত ভাত খাই, বাক্যটা কিন্তু সম্পূর্ণ হলো না, বাক্যটা ভুল হইলো। এখানে যদি দিয়েটা যুক্ত করি, দিয়ে যুক্ত করে আমরা কিন্তু বাক্যের শব্দগুলোকে পরস্পর যুক্ত করতেছি, তাহলে এটাই কিন্তু অনুসর্গ, এটাই প্রিপোজিশন। যে শব্দ বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে, বিশেষ্য সর্বনাম পদের পরে বসবে, বাক্যের সাথে শব্দটির সম্পর্ক প্রকাশ করে, আমরা জানি সম্পর্ক প্রকাশ করবে, তাকে অনুসর্গ বলে। যেমন প্রতিসহ, উপরে নিচে, কাছে দূরে, মাঝে দিয়ে, সব কিছু যেগুলো তোমরা ইংরেজিতে পড়ে আসো, প্রিপোজিশন, ইন, অন, পরে বিটুইন, অ্যাবাভ, এগুলো সবই অনুসর্গ বা প্রিপোজিশন। তাহলে মাথার উপরে, মাথার ড্যাশ নীল আকাশ, বাক্য অনুসর্গ বসাবো মাথার উপরে, মাথার উপরে নীল আকাশ। এখন তোমরা উপরে ছাড়া এই বাক্যটা কল্পনা করো, মাথার নীল আকাশ, বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয় না। এর জন্য আমাদের এখানে একটা অনুসর্গ প্রয়োজন হবে, মাথার উপরে নীল আকাশ। কার কাছে গেলে জানা যাবে, কার কাছে গেলে জানা যাবে। তারপরে মন দিয়ে পড়াশোনা করো। এই প্রত্যেকটা বাক্য খেয়াল করো, যদি অনুসর্গগুলো বাদ দাও তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হবে না, বাক্যের সম্পর্ক প্রকাশ করবে না। অর্থাৎ অনুসর্গটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন। তারপরে যোগযোগ আছে। যোজক হইল একটা পদ, যেটা একটা শব্দ যেটা বিভিন্ন পদকে কিংবা একাধিক পদ নিয়ে যে বর্গ হয় কিংবা বাক্যকে যুক্ত করবে, দুই বা ততোধিক বাক্যকে যদি কেউ যুক্ত করে তাহলে ওইটাকে আমরা বলবো যোজক। অর্থাৎ যোজক মানে যে যোগ করে আর কি। তো সাধারণ যোজক আছে, আমাদের বিভিন্ন রকমের যোজক আছে, যেমন ও এবং, এগুলোকে আমরা বলি সাধারণ যোজক। আবার অথবা, সুতরাং, কিন্তু, তবু, কারণ, এগুলো এক এক ধরনের যোজক। যোজকের অনেকগুলো ভাগ আছে, অনেক যোজক আছে, এক একটাকে আমরা এক এক নাম দেই। তো তোমাদের পাঠ্য বইয়ের আলোকে আমরা তিনটা যোজকের ধরন এখানে দেখাইছি: সাধারণ যোজক, বিরোধার্থক যোজক আর কারণ যোজক। প্রত্যেকটা আমরা পাঠ্য বইয়ে ব্যবহার করব এবং দেখাবো। সাধারণ যোজক, রহিম ও করিম কাজটি করেছে, ও দিয়ে রহিম আর করিম দুইটা পদকে আমরা যুক্ত করলাম, এর জন্য ওটা হলো যোজক। বিরোধার্থক যোজক, এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। এই যে কিন্তু শব্দ, এইখানে দেখো সামনের অংশটা, এত পড়লাম, এত পড়ে কিন্তু পরীক্ষায় ভালো করার কথা, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। এর জন্য এটা কিন্তু দুইটা বিরোধমূলক তথ্য দিচ্ছে, যে পড়লে ভালো করার কথা কিন্তু ভালো করতে পারিনি, অর্থাৎ বিরোধমূলক দুইটা তথ্য দিচ্ছে। এর জন্য কিন্তু দিয়ে বিরোধ যোজক। তাকে আসতে বললাম তবুও সে আসলো না, তাকে আসতে বললাম, তার আসার কথা কিন্তু সে আসলো না, এটা বিরোধ যোজক। তারপরে আছে কারণ যোজক, জিনিসের দাম বেড়েই চলেছে, কারণ কি? কারণ হলো চাহিদা বাড়ছে, কারণ নির্দেশ করতেছে, কারণ দিয়ে সম্পর্ক প্রকাশ করতেছে, যুক্ত করতেছে বাক্য, কারণ যুক্ত করতেছে, এর জন্য এটা হলো কারণ যোজক। বসার সময় নেই, কেন নাই বসার সময়? কারণ কি? বসার সময় নেই তাই যেতে হচ্ছে। যেতে হচ্ছে কেন? কারণ কি? কেন যেতে হবে? কারণ বসার সময় নেই। তারপরে আমরা পাঠ্য বইয়ের সমস্যা সমাধান করব। কলা পাউরুটি কিনে নিয়ে এসো, কমার বদলে যোজক ব্যবহার করো, কলা ও পাউরুটি। তাকে আসতে বললাম, দাড়ি, সে এলো না, দুইটা বাক্যকে আমরা যোগ দিব। তাকে আসতে বললাম, কিন্তু, কিন্তু দিতে পারো তোমরা, কিন্তু দেওয়া যায়, কিন্তু সে এলো না। কিংবা আমরা দিতে পারি তবুও। অর্থাৎ যে কোনো একটা যোজক হইলেই হবে, যেটা দিয়ে বাক্য দুইটাকে যুক্ত করতে পারবা, আর বাক্যটা অর্থবোধক হবে। বসার সময় নেই, যেতে হচ্ছে, দুইটা বাক্য যোগ করে দিব আমরা। বসার সময় নেই তাই যেতে হচ্ছে। কিংবা দিতে পারো সুতরাং যেতে হচ্ছে, বসার সময় নেই সুতরাং যেতে হচ্ছে। এবার আমরা এইভাবে যোজক দিয়ে বাক্যকে সংযুক্ত করব। তারপরে তোমাদের শেষ টপিক, আবেগ। আবেগ হইল, আবেগ কি? আমরা বলি না মানুষের একটা আবেগ থাকে। মানুষের আবেগ কীভাবে প্রকাশ করে? আমরা যখন একটু ব্যথা পাই তখন কিন্তু আমরা একটা আবেগ প্রকাশ করি, আমরা ব্যথাটাকে প্রকাশ করি। কেউ আমাদের ব্যথা দিলে আমরা বলি উ করে শব্দ করি, তাহলে এটাই কিন্তু আমাদের একটা আবেগ। মনের ভাব বা আবেগকে যেসব শব্দ দিয়ে প্রকাশ করবো তাকে আবেগ বলে। যেমন ছিচি, আহা, বেশ, সাবাস, হায় হায়। সিদ্ধান্ত বা সম্মতি আবেগ, আমরা যেটা দিয়ে সিদ্ধান্ত বা সম্মতি দিব ওইটাই সিদ্ধান্ত আবেগ। হ্যাঁ অবশ্যই আমি যাব, এখানে হ্যাঁ দিয়ে কিন্তু আমরা সম্মতি দিছি। বেশ, ঠিক আছে, তবে যাওয়াই যাক। আবার প্রশংসা আবেগ,
আবেগের বিভিন্ন ধরন আছে, কিন্তু আমরা এইখানে 3টা ধরন তোমাদের জন্য তৈরি করছি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে। প্রশংসা আবেগ, সাবাস তুমি তো দারুণ লিখেছো, প্রশংসা করতেছি। করুণাসূচক আবেগ, আহা ছেলেটির কি কষ্ট, ছেলেটার কষ্টটাকে আমরা করুণা করতেছি। তো এখন পাঠ্য বইয়ের সমস্যা সমাধান করি। তুমি তো দারুণ লিখেছো, প্রশংসা করতে হবে, বলছে প্রশংসাসূচক আবেগ যুক্ত করতে, আমরা বলে দিলাম সাবাস, সাবাসই দিয়ে দিলাম ওকে। সাবাস তুমি তো দারুণ লিখেছো। এখানে আমাদের লক্ষণীয় বিষয়টা হলো এখানে একটা কমা ব্যবহার করতে হবে, কারণ এটা আবেগ শব্দ, বাক্যের অংশ না। যদি আবেগ শব্দকে তুমি বাদ দাও তাহলে বাক্যটার অর্থের পরিবর্তন হবে না, বাক্যটা একই থাকবে। তুমি এখানে সাবাস বাদ দিয়ে কল্পনা করো, তুমি তো দারুণ লিখেছো, বাক্য হয়, অর্থ প্রকাশ হয়, বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা একটা অতিরিক্ত শব্দাংশ যুক্ত করতেছি, সাবাস, সাবাস ভালো খেলছো, ভালো লিখছো। তাহলে এখানে আবেগ শব্দের কিন্তু বাক্যে কোনো প্রয়োজনীয়তা নাই, শুধুমাত্র বাক্যকে সুন্দর করার জন্য আমরা আবেগ শব্দ ব্যবহার করব। যদি সুন্দর করার প্রয়োজন না হয় তাহলে আবেগ শব্দ ব্যবহার করব না। ছেলেটির কি কষ্ট, করুণা প্রকাশ করতে বলছে, আমরা কিন্তু আগেই সব দেখে এসেছি। করুণা, এই যে করুণা প্রশংসা, তো করুণা আবেগ যুক্ত করতে বলছে, আমরা বলে দিই আহা, আহা দিয়ে করুণা করে দিলাম। আহা ছেলেটির কি কষ্ট, অবশ্যই আমি যাব, সম্মতি দিতে বলছে। এই যে সিদ্ধান্তি বা সম্মতি আবেগ আমরা পড়ে আসছি। হ্যাঁ আমরা দিয়ে দিলাম হ্যাঁ, হ্যাঁ আমি অবশ্যই যাব, হ্যাঁ। হ্যাঁ আমি অবশ্যই যাব। আবার আমি বলি আবেগ শব্দ বাক্যের অংশ না। যদি আবেগ শব্দকে আমরা বাদ দিই তারপরেও বাক্য ঠিক থাকে। তারপরে এখন যেহেতু আমরা তোমাদের শব্দের অংশগুলো, শব্দের বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া, আবেগ, যোজক এইসব বিষয় জেনে ফেলেছি, যে তোমরা জানতে পারছো যে এইসব বিষয় কিভাবে কাজ করে, বাক্যে কিভাবে ব্যবহৃত হয়। এর পরের পাঠে পরের লেকচারে আমরা শিখব শব্দের লগ্নক। আমরা যে প্রথম লেকচারটায় বলছিলাম যে নির্দেশক কি, বিভক্তি কি, কিভাবে কাজ করে, এই সব বিষয়ে আমরা শব্দের লগ্নকে শিখব। লগ্নক মানে শব্দের একটা অতিরিক্ত অংশ। এর পরের লেকচারে আমরা শিখব। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।